আপনি যে সেমাই খেয়ে ঈদের নামাজে যাবার প্রস্তুতি নেবেন, হলফ করে বলতে পারি সেই সেমাই ঘিয়ে নয়, খাঁটি পাম অয়েলে ভাজা। মিষ্টি যে শব্দটি ভোজন রসিকদের জিভে জল আনে, সেই মিষ্টি তৈরির কারখানা যদি একবার দেখেন তাহলে জিভে জলের বদলে উল্টো নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। আর জুস, সেখানে আমের বংশের কেউ আছে কিনা সে বিষয়ে সন্দেহ। কিসে কি আছে বা কি থাকার কথা ছিল, কি নেই, তাই নিয়ে আমাদের এবারের টিম আন্ডারকভার। পা দিয়ে শুধু পাউরুটি হয় না, সেমাইও তৈরি হয়, যার প্রমাণ দিচ্ছে দইয়ের রাজধানী খ্যাত বগুড়ার আদমদিঘির এই কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশে পোকা মাকড়ে ঠাসা খোলা পরিবেশে চলছে মানুষের অতি প্রিয় লাচ্ছা সেমাই তৈরি। বগুড়া থেকে এবার নারায়ণগঞ্জে। এমন নোংরা পরিবেশে তৈরি কোনো খাবার হয়তো আপনি খেতেই চাইবেন না, তবে না দেখে সেটি হয়তো খাবেন আর কদিন পরে। নারায়ণগঞ্জ দেলপাড়ার মুন ফুড প্রোডাক্টস লাচ্ছা সেমাই কারখানার অন্দরমহলের স্যাঁতস্যাঁতে পরিবেশ। সেখানে নোংরা ঘামযুক্ত হাতের কসরতে চলছে লাচ্ছার খামির তৈরি। এই খামির আবার মানহীন ডালডায় চুবিয়ে হাতের কসরতে পাকিয়ে পাকিয়ে বানানো হচ্ছে লাচ্ছার বল। লাচ্ছার সেই বলকে রুটির মতো প্রসারিত করে ছেড়ে দেওয়া হচ্ছে ঘিয়ে না, বিষাক্ত পোড়া পাম অয়েলে। আমরা কি করবো, আমার করার কি আছে। তেলে ভাজা হলেই কড়াই থেকে উঠিয়ে ঠান্ডা করা হয়। এরপর আটা আর তথাকথিত ডালডার মিশ্রণে তৈরি সেমাই হয়ে গেল ঘিয়ে ভাজা মুচমুচে তাজা মুখরোচক লাচ্চা সেমাই। এই যে ঘামটাম পরে এগুলো এটা ঘাম তো স্যার ওই যে আমাদের জুড়া সুড়ে দেওয়া পুষি, আর কারেন্ট থাকলে তো কোনো শরীর ঘামায় না। না, এটা তো আমরা নিজে বই কাজ করি, যদি নিজে বই করতাম তাহলে এটা ময়লা ধরতাম। আমরা তো কাজ করি দাঁড়ায়, ঠিক আছে। খায় তো স্যার এটাই, সবাই খায়, আমরা খাই, মানুষ খায়, সারা বাংলাদেশে তো স্যার এরকমই হয়। এটা তো আর আমরা একা তৈরি করি না। এই সেমাইয়ে রং মিশিয়ে আবার করা হয় রঙিন লাচ্ছা সেমাই। সব জায়গায় এটা খোলা হাতে বলে, এই জায়গায় তৈরি করি, ওই জায়গায় কড়াইতে নিয়ে আমরা ভাজি করি, আমাদের মিশিংয়ের কোনো দরকার পড়ে না। লোকেশন বদল, কোনাপাড়ার লাকি ফুড প্রোডাক্টস সেমাই কারখানা। ঢুকতে গিয়ে প্রথমে বাধা হয়ে দাঁড়ান মালিক মহাজন। তক্কাতক্কি শেষে আধা ঘন্টা পর কারখানায় ঢোকার অনুমতি মেলে। স্যাঁতস্যাঁতে ময়লার গাদের মধ্য দিয়ে কিছু সময় আগেই তৈরি করা হয়েছে লাচ্ছা সেমাই, সেগুলো ঠান্ডা করা হচ্ছে। আর ভেতরের পরিবেশটা যেন ময়লার ভাগাড়। হায় কপাল, এই সেমাইগুলোই কদিনের মধ্যেই ছড়িয়ে যাবে রাজধানী সহ সারা দেশে। অপরিবর্তিত অবস্থা কামরাঙ্গীর চরের মদিনা সেমাই কারখানায়। সেখানে খালি মেঝেতে আটা গুলিয়ে খোলা হাতে তৈরি করা হচ্ছে বাংলা সেমাই। এরপর সেই সেমাইগুলো ধুলোবালিতে ঠাসা রুমেই শুকনো হচ্ছে। এই সেমাই আবার অবৈধভাবে প্যাকেটজাত করা হচ্ছে নানা নামি দামি ব্র্যান্ডের মোড়কে। আমরা সেমাই বানাচ্ছি, বানাইয়ে আমরা কোম্পানিকে দিয়ে দিচ্ছি। অন্যান্য কোম্পানির সাথে চুক্তি হয়, যেভাবে চুক্তি হয় আমরা সেভাবে তাদের চুক্তি মতো কাজ করে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি। বড় বড় কোম্পানিগুলি সে তার নিজের মালগুলি সে অনেক সময় তার চাহিদা পূরণ করতে না পারলে সে বাইরে অন্য কোনো ভালো কোম্পানির থেকে মানসম্মতভাবে করাই নিয়ে যাচ্ছে, যাতে কিন্তু তার মান বজায় রাখতে হবে। তার সে যেহেনে দিয়ে করে তার মান বজায় রাখতে হবে। মান কি ঠিক থাকে? অবশ্যই। ভেজালের হিড়িক চলছে চকবাজারেও। কয়েক বছরের পুরনো মেয়াদোত্তীর্ণ সেমাই এনে পাকিস্তানি ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে শহর আর বন্দরে। কামরাঙ্গী চর থেকে নিয়ে আসে লুজ মাল, এখানে প্যাকেট করে যার যার নামে। এটা সব লোকাল কোম্পানি, না প্রশ্নই ওঠে না, একটা দেখাতে পারবেন না। সেমাইয়ের পরে আসি রসনা বিলাসী মানুষের মুখরোচক খাবার মিষ্টি প্রসঙ্গে। কেরানীগঞ্জের এই কারখানায় খোলা হাতের ঘর্ষণে তৈরি হচ্ছে ছানার বল। ছানাগুলো গরুর দুধের নয়, তৈরি হয়েছে পাউডার দুধে, সাথে মিশেছে সোডা, সুজি ও আটা। এটা যেখানে যান, যে কোনো জায়গায় যান, মিষ্টি কারখানা সারা একটু অপরিষ্কার হবে, এই জায়গায় কাজ করে সব পরিষ্কার করে ফেলাম। চিনির শিরায় ভাজা মিষ্টি কয়েক মাসের পুরনো মিষ্টির শিরার সাথে মিশিয়ে রাখা হয় সুসজ্জিত কাঁচের ঘরে। সবচেয়ে আতঙ্কের বিষয় কি জানেন?
এসব মিষ্টির মেয়াদ আবার বিক্রি না হওয়া পর্যন্ত। একই এলাকায় পাশাপাশি বেশ কয়েকটি কারখানায় নোংরা আবর্জনা ঠাসা পরিবেশে তৈরি হচ্ছে এরকম মুখরোচক মিষ্টি। গা কি গুলিয়ে উঠছে? নিশ্চয়ই ভাবছেন কি খাচ্ছি আমরা। আপনার ভাবনায় নতুন চিন্তা যোগ করতে এবার আমরা দেখাবো কিভাবে ওয়াসার নোংরা পানি দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। সেই সঙ্গে আরও কিছু লোভনীয় আর মুখরোচক খাবারের আত্মজীবনী বলবে টিম আন্ডারকভার। রাজধানীর পাশেই সানারপাড়ার এই বাসা, যার ভেতরে চলছে এলাহি কাণ্ড কারখানা। চর্বি, পাম অয়েল আর নির্দিষ্ট ফ্লেভারের সাথে শিল্প কারখানার রং মিশিয়ে বানাচ্ছে ক্রিম ও ডালডা, যা দিয়ে তৈরি হচ্ছে জনপ্রিয় আইসক্রিম, কেক, বিস্কিট। এরপর দেখুন বিষে ভরা সেই ক্রিমে কিভাবে বানানো হচ্ছে কেক। কেরানীগঞ্জের এই বেকারিতে কাপড়ের রঙের সাথে ফ্লেভার মিশিয়ে বানাচ্ছে আকর্ষণীয় মুখরোচক কেক। আবারও লোকেশন বদল, আইসক্রিম প্রসঙ্গ। শরীরকে প্রশান্তি দিতে বংশালের এই কারখানায় লোভনীয় পণ্যটি বানাচ্ছে নোংরা ট্যাঙ্কের ভিতর। পোকামাকড়ে ঠাসা ওয়াসার পানির সাথে মেয়াদোত্তীর্ণ দুধ মিশিয়ে বানাচ্ছে মালাই সহ বিভিন্ন আইসক্রিম। যেখানে দুধ জাল দিয়ে রেখে দেয় না, এটার মধ্যে বিড়ালও মুখ দেয়, ইঁদুরও মুখ দেয়। এত নোংরা এই যে এইসব পানি দিয়ে আইসক্রিম বানাতে থাকে। মূর্খ আমরা, মানে পড়াশোনা নাই, আর যা দেয় আমরা তাই নিয়ে আই। লবণ ছাড়া এই গরম পানি ছাড়া বরফ হইব না, আইসক্রিমও হইব না, নোংরা পানি ছাড়া। হ্যাঁ, ছবিটি দেখে কোনো ময়লার ড্রেন মনে হলেও বাস্তবে শিশু খাদ্য তাল মিশ্রির রসদ। তালের রস থেকে মিষ্টি তৈরির বদলে মিষ্টির দোকানের শিরার সঙ্গে চিনি ও সোডা মিলিয়ে বানানো হচ্ছে তথাকথিত তাল মিশ্রি। তাল মিষ্টি তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা দেখতেই তো পাচ্ছেন এইভাবে তৈরি করে, মানে চিনি দ্বারা তৈরি আর কি তাল মিষ্টি। মানে তাল মিষ্টি না, আমরা তো নাম দেখছি মিষ্টি আর কি, সুগার ক্যান্ডি বলে আর কি। প্রসেসিং হচ্ছে আপনার পানি, চিনি আর অন্য কিছু না। এজন্য সত্যি সত্যি ভেজালের স্বর্গরাজ্য। ভেজালের ভিড়ে আসল খুঁজে পাওয়া দায়। বিরতির ক্ষণিক বিরহ শেষে বিশ্বাস হবে না এমন কিছু পণ্যে ভেজাল প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো সরেজমিনে। হাতির ঝিলে হাতি নেই, কলা বাগানে নেই কলা, ঠিক তেমনি কমলা লেবুর জুসে কোনো কমলা লেবুর অস্তিত্বই নেই। আছে শুধু কৃত্রিম রং, ফ্লেভার আর কেমিক্যাল। এরকম আমাদের চেনা জিনিসের অচেনা চেহারা দেখার আমন্ত্রণ জানাচ্ছে টিম আন্ডারকভার। পাউডার এটা হলো আপনার সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট, ফসফেট, হ্যাঁ, তারপর আপনার ফ্রুট গ্রেড কালার, আর আর হলো ফ্লেভার। সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস পাউডার হলো এটা দিয়ে তৈরি হয় সফট ড্রিঙ্কস। জি 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 জি, এটি দিয়ে তৈরি হয় সফট ড্রিঙ্কস পাউডার। এরপর এই পাউডারকেই নোংরা হিটার মেশিনে শুকানো হচ্ছে। কারখানার আরেক রুমে দেখা গেল সেই সোডা ফসফেট সহ নানা কেমিক্যালের মজুদ। নোংরা পরিবেশ বস দেখা যাচ্ছে যখন কাজ করে তখন তার নোংরা থাকে না। কৃত্রিম রঙে তৈরি সফট ড্রিঙ্কসের পাউডার শুকানোর পর খোলা রুমের মেঝেতেই অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করা হয়। দুঃখজনক হলো
প্যাকেটের গায়ে কমলালেবুর ছবি থাকলেও ভেতরে তার ছিটে ফোঁটাও নেই। বিভিন্ন জায়গায় সাপ্লাই দেই, যেমন আপনি অনেক দেশে যায় ওই মাল, আমরা ঢাকায় সব মাল সাপ্লাই দিই না, আমরা বিভিন্ন জায়গায় পাঠাই ওই মাল। কেমনি বানাই ওইগুলো এমনি বানাই যে আমরা বললো ওস্তাদ, বলো কেমনি? ওটি আমরা প্যাকেটিং করি, তারপরে বক্সে ভরি, বইরা কার্টন কইরা তারপরে আমগো ডেলিভারি দেই। জুসের গ্লাসে চুমুক দিতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু আপনাদের রুচি নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা। তারই ধারাবাহিকতায় এবার আমরা বলবো শরবত, লাচ্ছি আর আচারের আত্মজীবনী। ফুচকা তরুণীদের প্রিয় খাবার, যা ছাড়া অনেকের বৈকালিক আড্ডায় জমে না। যত বানাইবেন ততই ভালো হয়। সেটা কতটা নিষ্ঠুর নির্দয়ভাবে পায়ে দলিয়ে মাড়িয়ে বানানো হচ্ছে দেখুন। কিরানীগঞ্জের এই বেকারি, যাতে পলক ফেললেই মনে হবে যেন ময়লার ভাগাড়, নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে জন্ম নিচ্ছে মুখরোচক চানাচুর, বিস্কুট, রুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য। এরপর পাওয়া গেল ব্যবহার নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট সহ আরও বিভিন্ন কেমিক্যাল, যা দিয়ে বানাচ্ছেন সমস্ত তথাকথিত সুস্বাদু খাবার। পথের ধারের এসব দোকানের শরবত কিংবা লাচ্ছিতে মেশানো বরফ কতটুকু স্বাস্থ্যসম্মত? উত্তর খুঁজতে রাজধানীর গ্যান্ডারিয়ার এই কারখানায়। এখানে বরফ তৈরির পরিবেশ আর ব্যবহৃত পানি দেখলে যে কেউ চমকে উঠবে। শরবত, লাচ্ছি কিংবা আখের রসে ব্যবহৃত এসব বরফ নাকি শুধুমাত্র মাছ সংরক্ষণের জন্য তৈরি করা হয়। আপনি বরফ দিয়ে কি করবেন? এটা শরবত বানানো হয়। আপনি জানেন যে বরফটা নোংরা পানি দিয়ে তৈরি? এখন জানি না নিতে হয়, কারণ যেহেতু গরমটা বেশি, এই কারণে আমাদের নিতে হইতেছে। এই নোংরা বরফে পচা গলা খামিরের সাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে কুলফি সহ বিভিন্ন আইসক্রিম, যে আইসক্রিম আবার তৈরি হচ্ছে মেয়াদোত্তীর্ণ তথাকথিত দুধে। বলেছিলাম মুড়ি চিড়া ভাজার আঁতুর ঘরে নিয়ে যাব, চলুন যাই। কারখানাটি রাজধানীর শ্যামপুরে, যেখানে প্রতিদিন কয়েক মন মুড়ি ভাজা হয়। এজন্য যে চাল ব্যবহার করা হয় সেটি কোনো সাধারণ চাল নয়, ইস্ট নামের বিশেষ কেমিক্যালে রাইস মিল থেকেই প্রক্রিয়াজাত করা হয়েছে এই চালগুলোকে। এরপর তা ভাজা হচ্ছে বিশেষ এক ধরনের লবণ দিয়ে, যা ছাড়া মুড়ি চকচকে করবে না। এরপর কারখানার আরেকটু ভেতরে ঢুকতেই থোড়ের বিড়াল বেরিয়ে পড়ে, যেখানে চিড়া তৈরির জন্য কেমিক্যালে মেশানো পানিতে চাল ভিজিয়ে রাখা হয়েছে। অনুসন্ধানের শেষ লক্ষ্যবস্তু সস, আচার আর মোরব্বা। রাজধানীর পাশে কেরানীগঞ্জের এই কেমিক্যাল কারখানা, যাতে দীর্ঘদিন ধরে কেমিক্যালের সাথে সংরক্ষণ করছে এই পচা গলা টমেটো, যার সাথে পটাশিয়াম সালফাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং সাট্রিক অ্যাসিড মিশিয়ে কিছুক্ষণ আগেই তৈরি হয়েছে স্বাদবর্ধক সস। এটার মধ্যে সিদ্ধ করা টমেটো বাজার থেকে খরিদ করা, ফ্রেশ টমেটো খরিদ করার পর ওয়াশ করা হয়, ওয়াশ করার পরে এটা সিদ্ধ করা হয়, লবণ দেওয়া লাগে, লবণের পরে আপনার যখন সিদ্ধ হয় তারপরে কেমিক্যাল দেওয়া হয়। না, কেমিক্যাল ছাড়া টমেটো সস হবে না। এখানে শেষ নয়, ড্রামে আমের আঁটি আর কেমিক্যালে পানি ছাড়া কিছুই নেই, কিন্তু এসবের সাথে সামান্য মশলা আর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু আচার। কেমিক্যালটা শুধু সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডটাই, এটাই আর তো কোনো কেমিক্যাল ব্যাপারে বিট লবণ দেওয়া হয়। এখন এটা তো আমি জানি না, এটা বিশেষজ্ঞরা জানে যে ক্ষতি করবে কি করবে না। সানারপাড়ের এই কারখানায় মোরব্বা তৈরির প্রক্রিয়া দেখেই চোখ চড়ক গাছে উঠবে। পাথুরে চুনের সাথে লাউ এভাবে দুদিন ভিজিয়ে তার সাথে চিনি দিয়ে বানাচ্ছে মোরব্বা। এগুলি লাউগুলো সিলতে হইব, সিললে মনে করেন হাত দিয়ে কেচতে হইব, কেচা এরপর সোনার পানির মধ্যে ভিজাইয়া এগুলি 2-3 ঘন্টা ধুলাই করতে হইব। ধুলাই করে এরপর মনে করেন চিনি শিরার মধ্যে জাল দিয়া ফ্যানে তুলে দেই, মালগুলো শুকাই যাবে। পরিবেশ আপনাদের লেগে ভালো না, কারণ আমরা তো বাড়ার থাকি বাড়ির মধ্যে, আমরা তো বড় কারখানা না, এটা টাকা নাই পয়সা নেই, এইটাই তো কোনো মধ্যে জীবন বেঁচে থাকতে পারতেছি না। পৃথিবীর অন্যান্য দেশে খাদ্যে ভেজালের সর্বোচ্চ শাস্তি কি জানেন? ফাঁসি বা মৃত্যুদণ্ড। কারণ খাদ্যে ভেজাল দেওয়া অনেকটা নীরব গণহত্যার মতো।
এই উদাহরণ দেওয়ার কারণ কি জানেন? বাংলাদেশে এত খাদ্যে এত ভেজাল কখনো কোনোদিন কারো যাবজ্জীবন সাজা পর্যন্ত হয়েছে এমনটা শুনেছেন? আমার তো মনে হয় কেউ শোনেননি। কেন আসলে গুরু পাপে লঘু সাজা, কেন খাদ্যে ভেজাল বন্ধ হয় না, তার কারণগুলো খুঁজবো আমরা টিম আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমরা এতক্ষণ দেখলাম যে আসলে ভেজালের স্বর্গরাজ্য কিভাবে আমাদের চারপাশে একদম নাক পাশের মতো ছড়িয়ে আছে, সেগুলো থেকে পরিত্রাণের উপায় কি, সরকার কি করছে, আসলে কর্তৃপক্ষর কি করণীয়, সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো এই টিম আন্ডারকভার লাইভে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, ফোন করতে পারেন, মতামত দিতে পারেন এবং আমাদের যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে আপনার স্ক্রিনে দেখবেন সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা শুরুতে আলোচনা করাবো আমাদের অতিথিদের সঙ্গে। আমার ঠিক ডান পাশে রয়েছেন অধ্যাপক আ.ব.ম ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তারপরে রয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন আমাদের অনুসন্ধানী প্রতিবেদক, তিনি অন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন। তার নামটি আমরা প্রকাশ করছি না আমাদের অনুসন্ধানের স্বার্থে, কারণ পরবর্তীকালে তাকে আরো অনেক অভিযান পরিচালনা করতে হবে, আরো অনেক অনুসন্ধানী কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। স্যার আপনাকে দিই, স্যার আমরা শুরু করতে চাই। স্যার আমরা ক্যামেরায় যে সমস্ত দৃশ্যগুলো দেখলাম, এর বাইরেও তো একটি বড় জগৎ আছে ভেজালের, যেটি হয়তো আমাদের ক্যামেরায় ধরা পড়েনি। স্যার আসলে মৌলিক বাস্তবতাটা কি বলে মনে হয় আপনার? দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কি বলছে ব্যাপারটা নিয়ে? আমি শুরুতে বলতে চাই আপনার ওই একটা কথা যে ভেজালের স্বর্গরাজ্য, এই কথাটার সঙ্গে অবশ্য আমি একমত নই আর কি। সেটা হলো যে বাংলাদেশ না, এই সমস্যাটা কিন্তু সারা পৃথিবীতেই বিভিন্ন দেশে আছে এবং উন্নত বিশ্বেও কিছু কিছু জায়গায় আমরা দেখি, যদিও পরিমাণে খুব কম। উন্নত বিশ্বের পরিমাণ খুব কম। আমরা যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে যাই সেখানে দেখব যে ভেজাল বেশ কম। আমরা যদি আমেরিকার কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, সেখানে কিন্তু ভেজাল আছে। তবে তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এত ভালো, মনিটরিং ব্যবস্থা এত ভালো যে সেটা জনস্বাস্থ্যের উপরে খুব একটা প্রভাব পড়ে না। এবং তারা খুব, আপনি যেটা বলছিলেন যে গুরু পাপে লঘুদণ্ড, তারা উল্টো করে, লঘু পাপে গুরুদণ্ড। তো আমাদের এখানেও নিশ্চয়ই ধীরে ধীরে এগুলো চালু হবে। আগের চাইতে অবস্থা এখন অনেক ভালো। আগে যতটা ব্যাপকতা ছিল এখন কিন্তু বেশ কমেছে এবং এটার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই যে তারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করেছেন। আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আমাদের ওই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে মিডিয়ার কল্যাণে আপনাদের সহ আপনারা আরও যারা কাজ করছেন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, তাদের কারণে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বেড়েছে এবং এই অ্যাওয়ারনেসটাই হবে আমাদের মূল পুঁজি। এবং এখান দিয়ে যদি আমরা এগোতে চাই, কনজিউমার যারা, ভোক্তা যারা এগুলোকে খাবে, ব্যবহার করবে, তারা যদি সতর্ক হয় এবং সেই সঙ্গে যদি সরকারি ওই পরিবীক্ষণ এই ব্যাপারটা থাকে, তাহলে আমার ধারণা যে এটি একসময় আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। আপনার ওই যে কোয়ারিটা ছিল যে আরও কিছুতে ভেজাল হয় কিনা, ভেজাল আসলে ব্যাপার হলো কি যে একজন অসাধু ব্যবসায়ী ও যখন নাকি দ্রুত তিনি বড়লোক হতে চান, তিনি নানানভাবে বড়লোক হবেন এবং এটাও কিন্তু এক ধরনের দুর্নীতি। মুক্তিযুদ্ধের সময় আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের যে আমরা সোনার বাংলা চাই, সেখানে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, কুশিক্ষামুক্ত, সংস্কারমুক্ত, কুসংস্কারমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত কথাটাও ছিল। তা আমরা অনেকগুলোই অর্জন করতে পেরেছি, অনেকগুলো পারিনি। তার মধ্যে দুর্নীতি, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দিন দিন এবং আমরা এই ব্যাপারে আশা করতে চাই যে আমরা হয়তো পুরোপুরি দেখে যেতে পারবো না আমাদের প্রজন্মের সময়ে, কিন্তু আগামী প্রজন্মের আপনারা যারা আছেন বা তার উপরে যারা আছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশও একসময় হবে। আমি আশাবাদী হতে চাই এই ব্যাপারটা নিয়ে। এই দুর্নীতিটা আমাদের এই ভেজালের মধ্যে যেটা, সেটা হলো যে তারা দ্রুত বড়লোক হতে চায়। এই জায়গাটাতে আমাদের কনজিউমারকে যেমন আমাদের অ্যাওয়ার করা দরকার, একই সঙ্গে ওই তাকে বাধা দেওয়া দরকার। দুইটা কারণ একটা হতে পারে। একটা হতে পারে যে ওই লোকটা আসলে জানে না, ওদের সামাই বানানোর সময় সে কিভাবে বানাতে হবে, সে পাউরুটি যখন বানাচ্ছে কিভাবে বানাবে, সে যখন নাকি একটা রং ব্যবহার করবে, খাবারের রং না দিয়ে টেক্সটাইল কালার কেন দিচ্ছে, সে দিচ্ছে ফুড কালারের চাইতে টেক্সটাইল কালারের দামটা কম, সেই কারণে তার প্রফিট মার্জিনটা বাড়বে সেই জন্য। কিন্তু আমরা যদি তাকে বলি যে তুমি 2 পয়সা বাড়িয়ে নাও, ওখানে এমআরপির উপরে তুমি 1 টাকা বাড়াও, কোনো অসুবিধা নাই, কিন্তু ফুড কালারটা দাও, তুমি এনশিওর করো যে এই খাবারটা এরকম মানসম্মত। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে এখন কাজ করার সময় খুব দরকার আর কি সবারই। মাহফুজুল হক, আপনার কাছে আসি। আপনারা তো 2 বছর ধরে কাজ শুরু করেছেন এবং আপনারা বেশ ভালো কাজ করছেন বলে আমরা শুনতে পাই, গণমাধ্যম কর্মীরা সেটা বলেন। স্যার, এত অভিযান পরিচালিত হচ্ছে, রমজান মাস কেন্দ্রিক যদি আমরা ধরি তাহলে অনেক অভিযান পরিচালিত হচ্ছে, আপনারা করছেন, বিএসটিআই করছে, ক্যাব করছে, সবাই করছে, গণমাধ্যমও করছে। স্যার তারপরেও স্যার এটা থামছে না কেন? কি বলে মনে হয় আপনার কারণটা?
আমাদের দেশে যে নিরাপদ খাদ্য প্রাপ্তির যে অধিকার, যে এটা সাংবিধানিক অধিকার হিসাবে সরকার স্বীকৃতি দিয়েছে এবং এটাকে বিজ্ঞানসম্মত উপায়ে এবং একটা সমন্বিত উপায়ে এই সমস্যা সমাধানের জন্য আমরা 2013 সালে নিরাপদ খাদ্য আইন আমরা প্রণয়ন করেছি। নিরাপদ খাদ্য আইনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের জন্যই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয় 2015 সালের 2 ফেব্রুয়ারিতে। কর্তৃপক্ষ গঠনের পর থেকে আমরা এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুশীলনের মাধ্যমে খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার পাত পর্যন্ত সমস্ত খাদ্য শৃঙ্খল জুড়ে একটা সমন্বয়ের মাধ্যমে একটা মানুষকে, বাংলাদেশের সকল মানুষের জন্য সকল সময়ের জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তা আপনারা জানান যে আমরা এই যে কর্তৃপক্ষ গঠনের পর থেকে আমরা সীমিত সংখ্যক জনবল নিয়ে আমরা কাজ করছি। তা আমরা এখানে মূলত প্রথমত আমাদের যে সাংগঠনিকভাবে যে অবকাঠামোগত বিষয়গুলো আছে সেগুলি আমরা কাজ করছি। বিশেষ করে আমরা যে বিভিন্ন ধরনের বিধিবিধান যেগুলো প্রয়োজন, কোন খাদ্যটা আসলে স্বাস্থ্যসম্মত, কোন খাদ্যটা নিরাপদ, কিভাবে বলবো নিরাপদ, সেটা কিন্তু আমরা বিভিন্ন বিধিবিধানের মাধ্যমে প্রণয়ন করতেছি। যেমন আমরা ইতিমধ্যে আমরা 3টা প্রবিধানমালা আমরা প্রকাশিত হয়েছে, গেজেট আকারে প্রকাশিত হয়েছে, আরও 2টি প্রবিধানমালা আমাদের অল্প সময়ের মধ্যে প্রকাশিত হবে। আপনি এই যে বললেন খাদ্যে সংযোজন দ্রব্য বিভিন্ন প্রকার যে রং মিশ্রণ হচ্ছে, বিভিন্ন ধরনের রং মিশ্রণ হচ্ছে, বিভিন্ন ধরনের সুগন্ধি মিশ্রণ হচ্ছে। আমরা এই যে খাদ্য সংযোজন দ্রব্য প্রবিধানমালা যেটা আমরা জারি করেছি, তাতে বলা আছে আপনি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাত্রায় বিভিন্ন খাদ্যে আপনি খাদ্য প্রক্রিয়াকরণের সময় সুগন্ধি বা রং ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনটার কোন রং কী মাত্রায় ব্যবহার করবেন সেই প্রবিধানমালা আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া আছে। তো সেরকমভাবে অন্যান্য যেমন স্বাস্থ্যসম্মত, আপনি দেখিয়েছেন যে আপনাদের প্রতিবেদনে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে যে খাদ্যদ্রব্যগুলো প্রস্তুত করা হচ্ছে। আমরা স্বাস্থ্যসম্মত পরিবেশ বলতে কি বোঝায় সেটা আমরা আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ যে প্রবিধানমালা, সেখানে আমরা দেখিয়ে দিয়েছি যে এই স্বাস্থ্যসম্মত পরিবেশ বলতে কি। আইনে তো অনেক কিছু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষজনকে সচেতন করতে চাচ্ছি। এখন জানেন যে বাংলাদেশে নিরাপদ খাদ্যের বিষয়টা বাংলাদেশের 16 কোটি মানুষের সকলেই কিন্তু সরাসরিভাবে সংশ্লিষ্ট। আমরা সকল মানুষকে আমরা শুধু শাস্তি দিলেই হবে না, আমাদেরকে জানিয়ে দিতে হবে যে আসলে কোনটা স্বাস্থ্যসম্মত, কোনটা নিরাপদ খাদ্য তৈরির জন্য কি কি উপায়ে আমাদের নিরাপদ খাদ্য তৈরি করতে পারি, সেই উপায়গুলো, সেই ব্যবস্থাগুলো আমাদেরকে জানিয়ে দিতে হবে। সেজন্য আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে এবং জনসচেতনতা তৈরি করার জন্য আমরা সারা দেশব্যাপী এটাকে একটা সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যেই সারা দেশে আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিদেরকে নিয়ে এবং প্রশাসনকে নিয়ে, যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে আমরা ইতিমধ্যে সকল বিভাগে 8টি বিভাগে আমরা জনসচেতনতামূলক একদিনের ওয়ার্কশপ করেছি এবং র্যালি করেছি এবং এটা এখন পর্যায়ক্রমে আমরা সারা দেশে জেলা পর্যায়ে আমরা সম্প্রসারণ করছি। আপনাদের এই যে ইলেকট্রনিক এবং দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি নেই স্যার আপনাদের জন্য একটু। দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি আমাদের কাছে করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিনুল বলতেছিলাম গাজীপুর থেকে। জি, আমি বলতেছিলাম যে এই যে অবস্থা, এই অবস্থা তো আজকে নতুন না, এই টিভি খুললেই বিভিন্ন ইয়েতে দেখতে পারি যে এই অবস্থা থেকে আমরা কবে বেরোতে পারবো, আর কেন এদের শাস্তির আওতায় আনা যায় না, এবং সরকার এদেরকে ভয় পায় আসলে, কে এদের মদত দেয়, এদের ধরতে পারতেছি না কেন আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে এই উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের অনুসন্ধানী প্রতিবেদক আমাদের সাথে আছেন, তার কাছেও প্রশ্নটি আমার থাকলো, তার কাছে উত্তরটি আমরা জানবো। তবে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক আপনার নামটি বললে খুব সংক্ষেপে আমাদের কাছে প্রশ্নটি করবেন আপনার। আমার নাম শামীম। জি, আমি জার্মান প্রবাসী। আমি বাংলাদেশে আসছি 1 সপ্তাহ হলো আর কি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে এটাই, আমাদের বাংলাদেশে যে খাদ্যের যে ভেজাল, এই ভেজালে হাজার হাজার লোক মারা যাচ্ছে, কিন্তু কন্ট্রোলের কোনো ব্যবস্থা নেই। কিন্তু জার্মানিতে এটা অনেক কন্ট্রোল, ওখানে কোনো দুর্নীতি, ওখানে কোনো 2 নাম্বার কোনো ভেজাল হয় না বললেই চলে।
মানে অন্যান্য দেশের চেয়ে আমাদের অবস্থা অনেক বাংলাদেশে- খারাপ, আপনি সেটা বলতে যাচ্ছেন? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা। আমাদের সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদক আছেন অনুষ্ঠিত, তার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে আসলে আপনি যখন অনুসন্ধান সেখানে করতে গিয়েছেন, এই যে বলা হচ্ছে কার শক্তির জোরে বা আসলে কাদের মদতে তারা এই সমস্ত কাজগুলো করছেন, আপনার কাছে কি মনে হয়েছে আসলে পেছনের শক্তিটা আসলে কারা? আমরা আসলে যেসব কারখানাগুলোতে গিয়েছি এবং যে ফুটেজগুলো দেখলেন, খাদ্যে ভেজালের যেসব ফুটেজগুলো রয়েছে, রগরগের ছবি, সেই ছবিগুলো আমরা দেখিয়েছি। কিন্তু আমরা যে এইসব কারখানাগুলোতে আমরা যখন যাই, তারা আসলে নিজেরা যে আসলে ভেজাল করছে বা তারা কোনো পরিমাণ না মেনে তারা বিভিন্ন কেমিক্যালস ইউজ করছে, সেটি কিন্তু তারা কিছু তাদের মধ্যে আসলে সেই সচেতনতাটা কিন্তু নেই। এবং এটি কিন্তু অহরহই হচ্ছে, আপনার রাজধানী জুড়ে হচ্ছে এবং রাজধানীর আশপাশে একদম ব্যাঙের ছাতার মতো এই ধরনের কারখানাগুলো আছে, যারা একদম ঝুপড়ির মধ্যে ঘরের ভিতরে তারা এসে এই ধরনের ভেজাল করে যাচ্ছে, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তারা ভেজাল করে যাচ্ছে। এবং তাদের আসলে আমরা একটা জিনিস দেখেছি যে তাদের ক্ষমতাটা আসলে তারা এলাকার বিভিন্ন ছত্রছায়া, প্রভাবশালীদের ছত্রছায়া যেমন করছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভেজাল করছে তারা, যে কারখানাগুলো রয়েছে তাদের আসলে লাইসেন্স নেওয়ার লাইসেন্স বা ট্রেড লাইসেন্স এবং বিএসটিআই থেকে তাদের অনুমোদনের একটি ব্যাপার রয়েছে। তারা অনেকের বিএসটিআই এর অনুমোদন রয়েছে, কিন্তু বিএসটিআই অনুমোদন দিচ্ছে কারখানাগুলোকে, দেখা যাচ্ছে যে সেই কারখানার খাদ্যদ্রব্য তৈরির কোনো পরিবেশই নেই, সেই অবস্থায় কিন্তু বিএসটিআই অনুমোদন দিচ্ছে। আমাদের দেশে বিএসটিআই সবচেয়ে পুরনো একটি প্রতিষ্ঠান, তারা অনুমোদন দিয়ে আসছে গত 20-30 বছর ধরে, সেটি আসলে মনিটরিং কেউ করছে না। আমরা যদিও আমার মনে হয় যে এটি আসলে কোনো লোক দেখানো অভিযান কিনা, যে রমজান আসলেই বিভিন্ন ধরনের অভিযান চলে, আইনশৃঙ্খলা বাহিনী করে, বিএসটিআই করে, এখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হয়েছে, তারাও ভালো কাজ করছে, তারাও করছে। কিন্তু জনসচেতনতা যেমন জরুরি, তেমন আসলে এই যে বিএসটিআই যে তাদেরকে অনুমোদন দিচ্ছে, তাদের আসলে আরো কঠোর হওয়া দরকার। এবং আপনার কাছে আমার আরো অনেক প্রশ্ন আছে, তবে প্রশ্ন একটু পরে করবো স্যার, আপনাকে দিয়ে আবার শুরু করি স্যার। সেটা হচ্ছে মানুষ তো অনেক হতাশ এই বিষয়টা নিয়ে, কারণ অনেক বছর ধরে ব্যাপারটি তার আশ্বাসের মধ্যেই রয়েছে এক ধরনের, কিন্তু সমাধানটা খুব একটা হচ্ছে না। এর মধ্যে অনেক অনেক অসুখ মানুষের কিন্তু হচ্ছে স্যার, এই বিষয়ে আপনার মন্তব্য কি স্যার? এটা হলো যে হতাশা থেকে আসলে আমরা কোনো সমাধান পাবো না। আমাদের যেটা করতে হবে সেটা হলো একটু প্রোঅ্যাক্টিভ হওয়া, আমরা নিজেরাও অংশ নেব। আমাদের সরকারি সংস্থাগুলো যেমন কাজ করবে, পৃথিবীর অনেক দেশে কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নেই, অনেক দেশে ভোক্তা অধিকার আন্দোলনের জন্য আলাদা একটা অধিদপ্তর সেটি নেই, এবং আমাদের দেশেও আগে ছিল না, বর্তমান সরকার করেছেন, এবং সেই জন্য বর্তমান সরকার ডেফিনেটলি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ বর্তমান সরকারের ওই নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যেই ছিল যে ভেজাল দূর করতে হবে, তো তারা চেষ্টা করছেন। এখন তাদের চেষ্টাটা আরও সক্রিয় হোক, আরও বেগবান হোক, সেটা যেমন আমরা চাইব, একই সঙ্গে আমি একজন ভোক্তা হিসেবেও আমারও কিছু করণীয়। আমি যখন বাজারে যাই, আমি রঙিন খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারি। প্রকৃতি যে রঙটা তৈরি করে দিচ্ছে, আমের রং, কাঁঠালের রং, বেলের রং, তরমুজের রং, এই রঙগুলো আমার জন্য ভালো, এগুলো দেখতে সুন্দর, একই সঙ্গে আবার সেগুলো আমার শরীরের পুষ্টি চাহিদার মধ্যেও সাহায্য করে। ওর মধ্যে অনেক ফ্লেভোনয়েড কম্পাউন্ড, অনেক ক্যারোটিনয়েড কম্পাউন্ড, এবং এগুলো আমাদেরকে সাহায্য করছে, ক্ষতি করছে না। কিন্তু যখন নাকি আমি একটা আর্টিফিশিয়াল কালার আমি নেব, আমি একটা এমন একটা জিনিস নিলাম, কেকের রং, কেকটা হলুদ হইতে হবে কেন? কেক যখন আমি ঘরে বানাই তখন তো এত হলুদ হয় না। যখন আমি চানাচুর কিনি, এত হলুদ চানাচুর কিনতে হবে কেন? চানাচুর তো ন্যাচারালি বানালে এতটা হলুদ হওয়ার কথা না। আপনি কোনো কোনো দোকানের কাবাব মনে হবে যেন খুব সুন্দর পোড়ানো হয়েছে, কিন্তু ওখানে সে ইচ্ছে করে একটু কালো রং দিয়েছে। তো আমরা যদি একটু রংটাকে পরিহার করি, এই যে রমজান মাসে আমরা শরবত খাচ্ছি, শরবতটা খাওয়ার সময় আমরা বাজার থেকে নানান ধরনের পাউডার কিনে নিই বা বিভিন্ন সামগ্রী কিনি, কনসেন্ট্রেট কিনি, তারপরে ডাইলিউট করি। পৃথিবীতে সবচাইতে সেরা শরবত হচ্ছে লেবুর শরবত, এবং এটা আমাদের দেশে ওই 10 টাকা দিলে ওই মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে 1 বস্তা পাওয়া যায়। তা আমরা এই জায়গাগুলোতে না গিয়ে আমরা বিদেশি বিজ্ঞাপন দেখি, বিদেশি ব্র্যান্ডকে দেখি, এই যে একটা অনুকরণ প্রিয়তা, এবং তার ফলে কি হয়, ওই অসাধু ব্যবসায়ী সে সুযোগ নেয়, সে তখন করে কি ওই মানে ফুড কালার না দিয়ে টেক্সটাইল কালার দেওয়ার চেষ্টা করে। আমি যদি আমার নিজেকে রেস্ট্রেইন করি যে না, আমি এইসব রঙিন খাবারগুলো যতটা সময় অ্যাভয়েড করব, যখন পারবো না তখন খাবো, কিন্তু যখন নাকি পারি, আমার কাছে বিকল্প যখন থাকবে এবং প্রাকৃতিক বিকল্প যখন থাকবে, তখন আমি সেটা নেব। এই জায়গাটা কিন্তু ব্রেক থেকে ফিরে এসে করণীয়গুলো নিয়ে কথা বলি। নিশ্চয়ই দর্শক আমাদের সঙ্গে থাকুন, টিম আন্ডারকভার লাইভ নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। দর্শক আবারও স্বাগত বিরতির পরে, আমি আশিকুর রহমান শ্রাবণ রয়েছে আপনাদের সঙ্গে টিম আন্ডারকভার লাইভ নিয়ে।
যে বিষয় নিয়ে কথা বলছিলাম আসলে ভেজালের স্বর্গরাজ্য আসলেই কিনা আমাদের এই সমস্ত খাদ্য সেক্টরটি, সে বিষয় নিয়ে কথা বলতে বলতে অনেক দূর আমরা এগিয়েছিলাম। আমরা আবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে আবারও আসি। সে বিষয় নিয়ে কথা হচ্ছিল, দর্শকরা ফোন করেছিলেন যে আসলে এই অবস্থা কবে নাগাদ শেষ হবে। আপনাদের সক্ষমতা নিয়েও কথা বলছিলাম বিরতির মাঝখানে। আসলে নতুন কর্তৃপক্ষ 2 বছর আগে মাত্র শুরু করেছেন, এর আগে বিএসটিআই ছিল, তারা মোটামুটি সফল ব্যর্থ একটি আলাদা ক্রাইটেরিয়া করতে পারি আমরা। স্যার, আপনাদের এখন বর্তমান লোকবল কত রয়েছে এবং আসলে কিভাবে আপনারা কাজ করতে চান? বাংলাদেশের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়টা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। আপনারা জানেন যে বাংলাদেশের 16 কোটি মানুষের সকলেই কিন্তু কম বেশি এর সাথে সরাসরিভাবে সম্পৃক্ত। এছাড়াও বাংলাদেশে খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সাথে 18টি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, সংস্থা, অধিদপ্তর, পরিদপ্তর ইত্যাদি রয়েছে। এছাড়াও প্রায় স্থানীয় সরকারের প্রায় 400টি CSCT সংস্থা এর সাথে সরাসরিভাবে জড়িত। এছাড়াও দেখা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমানে খাদ্য ব্যবসায় নিয়োজিত রয়েছে প্রায় 25 লক্ষ খাদ্য ব্যবসায়ী এর সাথে সরাসরিভাবে সম্পৃক্ত। তো এই যে এদের সকলকে সমন্বয়ের মাধ্যমে এই কাজটা করা অত্যন্ত কঠিন একটা বিষয়। যেমন উৎপাদন পর্যায়ে আপনি যদি আমরা আমাদের আইনে বলেছি উৎকৃষ্ট পদ্ধতি যথাযথ অনুশীলনের মাধ্যমে। উৎকৃষ্ট পদ্ধতিগুলো কি? যেমন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। এগ্রিকালচারাল প্র্যাকটিসে যদি আমি সঠিকভাবে করতে পারি, সময় মতো আমরা যে সার, কীটনাশক এগুলো ব্যবহার করতে পারি এবং পরিমিত মাত্রায় গ্রোথ প্রমোশন রেগুলেটর যেগুলো আছে সেগুলো যদি আমরা পরিমিত মাত্রায় এবং যথাযথভাবে ব্যবহার করতে পারি, আর্টিফিশিয়াল রাইপেনিং এজেন্ট যেগুলো আছে সেগুলো যদি আমরা পরিমিত মাত্রায় যথাযথভাবে ব্যবহার করতে পারি, তাইলে মানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাইলে কিন্তু আমরা যেমন গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে যেগুলো হচ্ছে, যেমন যে প্রক্রিয়াকরণ, খাদ্য শিল্প যেগুলো প্যাকেটজাত খাদ্য, সেখানে যদি আমি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যদি আমি ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারি এবং যদি আমি হাইজিনের ক্ষেত্রে যদি গুড হাইজিনিং প্র্যাকটিস যদি করতে পারি, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার অনেক প্রশ্ন আছে, কারণ আমাদের তাদের জন্য প্রোগ্রামটা করি। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করবেন। আমার নাম হচ্ছে আলামী, আমি বলছি। আমার প্রশ্ন হচ্ছে কি, অভিযান চালায় পুলিশ, কর্তৃপক্ষ তারা আসছে, আচ্ছা টাকা নিয়ে চলে যায়, তারা ফ্যাক্টরি বন্ধ করে না, সমর্থনও নাই, ফ্যাক্টরি বন্ধ করে না, তারপরও টাকা নিয়ে করতে পারছে, টাকা নিয়ে চলে যায়। তাহলে এই যে তারা সাধারণ দেখেন, আমার বাচ্চা আছে, আমার বাচ্চা আসছে। আপনি বলছেন যে আসলে অভিযান যখন পরিচালনা করা হয় তখন আসলে টাকা পয়সার লেনদেন হতে আপনি দেখেছেন, আসলে ব্যাপারটা এরকম কিনা? আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে মনে হয় আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে একেবারে আলোচনায় ঢুকবো আমরা। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি আমাদের কাছে করবেন। জি, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম শিমুল, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি এই ফুড সায়েন্স এবং টেকনোলজি অনুষদের একজন শিক্ষার্থী। তো আমার কোশ্চেন হচ্ছে, এই যে আমরা যারা এই খাদ্য অনুষদ থেকে বেরোচ্ছি, তো তাদেরকে সরকার কিভাবে মানে সুযোগ করে দিচ্ছে যে আসলে আমাদের এই যে আমরা দেখতেছি যে আমাদের ফুড সিকিউরিটি নাই, তো ফুড সিকিউরিটি রাখতে আমাদেরকে কি কি ধরনের সরকার পদক্ষেপ নিচ্ছে? আর বিসিএস কিন্তু আমাদের কোনো কোটা নাই, এই যে বিএসসিআই আমাদের কোনো ফুডের স্টুডেন্ট ওখানে অ্যাপ্লাই করতে পারতেছে না, তাহলে আমাদের কিভাবে আসলে এখানে সম্পৃক্ত করা যায়? আপনাকে অনেক ধন্যবাদ। একটি আলোচনার বিষয় আসলে সেটা হচ্ছে আসলে সেখানে অনেক অসাধু কর্মকর্তা আছেন বলে একজন দর্শক আমাদেরকে ফোন করেছেন। আমি একটু যাবো আমাদের অনুসন্ধানী প্রতিবেদকের কাছে, তিনি অবশ্যই বিষয়টা নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে যে আসলে শস্যের মধ্যেও অনেক জায়গায় ভূত থাকে, যে অনেক ভালো কর্মকর্তার মাঝখানে কিছু অসাধু কর্মকর্তা যারা আসলে ঠিক মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেকে অনেক অপসুবিধা দিয়ে থাকে। ফখরুল, আপনার অভিজ্ঞতা কি বলছে? না, আপনি ঠিকই বলেছেন যে এই যে যারা ভেজাল খাদ্য তৈরি করছে তাদের খাদ্যগুলো কিন্তু তারা খুব গোপনে তৈরি করছে তেমন না, তাদের খাবারগুলো বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু তারা বাজারে সেল করছে এবং বাজারে বিক্রি করছে। কিন্তু আসলে যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছে তারা আসলে কি করে? এই যে সারা দেশে কিন্তু তাদের পণ্য কিন্তু ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন দোকানে দোকানে এবং মানুষ ভোক্তাদের কাছে। যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তারা কি করছে? আসলে তারা কি এসব এই বিএসটিআই আপনি যেটি আছে যারা আছে বিএসটিআই কিন্তু সেগুলো কিন্তু পরীক্ষা করতে পারে বা বিএসটিআই অভিযান পরিচালনা করে, অথবা বিএসটিআই যে আমি এর আগেও বলেছিলাম বিএসটিআই তাদেরকে অনুমোদন দিচ্ছে এসব প্রতিষ্ঠানের, সেগুলো কিন্তু তারা দেখছে না এবং তারা কিন্তু। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। স্যার, এই যে বিষয়ে কথা বলছিলাম সেটা আসলে মানে কোথাও না কোথাও ঘাটতি আছে, না হলে তো এত বিস্তার ঘটতো না আসলে।
হ্যাঁ, সে তো বটেই। আমাদের সমস্যাটা তো আসলে দীর্ঘদিনের সমস্যাটা, তো রাতারাতি আসেনি। আমার মনে পড়ছে রবি ঠাকুর তার এক বন্ধুকে চিঠি লিখছিলেন এবং তিনি আক্ষেপ করে বলছিলেন যে ঘিতে ভেজাল, তেলে ভেজাল, দুধে ভেজাল, বাঙালি বাঁচিবে কি করিয়া। তো রবি ঠাকুরের সময় থেকে তাহলে ভেজাল ছিল, বোঝা যাচ্ছে। এবং আমরা যদি ইংরেজ আমলে যাই, সেখানেও কিন্তু আমরা দেখি কোনো কোনো জায়গাতে দুধের ভেজালটা বিশেষ করে তখনও আমরা উল্লেখ পাই। তো সেখান থেকে পত্র পল্লবে পুষ্পিত হয়ে আজকে একটা বড় আকারে এসছে এবং এটা স্বাভাবিক। জনসংখ্যা বাড়ছে, অপবিজ্ঞানও বাড়ছে এবং অনেক বিজ্ঞানী সামান্য কিছু পয়সার লোভে অপবিজ্ঞানের তথ্যটা আরেকজনকে দিচ্ছেন এবং এইভাবেই কিন্তু জিনিসগুলো আসে আর কি। তবে ওই যেটা বলছিলাম যে সমাধান নিশ্চয়ই আছে এবং হবেও। গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছেন, বিভিন্ন কর্তৃপক্ষ হয়েছে, বিভিন্ন অথরিটি হয়েছে। তো ওই সর্ষের মধ্যে ভূত থাকার ব্যাপারটা যাতে না হয়, আপনাদের প্রতিবেদক বললেন, আমি একমত, একজন দর্শক বললেন, আমি একমত। আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি একটু সঠিকভাবে দেখা যায় তাহলে এই সমস্যাটা কমে যাবে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার, ওই যে চট্টগ্রামের একজন শিক্ষার্থী বললেন যে প্রফেশনালদেরকে তারা ঠিক সিকিউরড ফিল করছেন না যে তারা পাস টাস করে কি করবেন। তার মানে হলো যে আমাদের এখানে কিন্তু অনেক প্রফেশনাল আছেন এবং বাংলাদেশের ওই জনসংখ্যা একটা বড় সমস্যা বলে অনেকে বলতেন এক সময়, কিন্তু এখন আমরা বলছি যে না, জনসংখ্যাটা সমস্যা নয়, বরং জনসংখ্যা থাকাতে নানান ধরনের স্কিল ম্যান পাওয়ার কিন্তু তৈরির সুযোগ আমাদের হচ্ছে। অতএব বিভিন্ন রকমের প্রফেশনাল, যেটা পৃথিবীর অনেক দেশে এই প্রফেশনালদের সুযোগটা নেই। তো সেই কারণে আমাদের এখানে যেহেতু নানান ধরনের প্রফেশনালরা আছেন, তাদেরকে উপযুক্ত জায়গায় ব্যবহার করা। যেই প্রফেশনের লোক, তাকে যদি আপনি সেই জায়গাটাতে বসান এবং তাকে সেই দায়িত্বটা দেন কাজটা করতে, তাইলে কিন্তু উনি যেমন সিকিউর ফিল করেন, একই সঙ্গে কাজের কোয়ালিটিটাও কিন্তু ভালো হয়। আপনি যদি এটাকে একটা ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে নিয়ে যান যে এইভাবে হবে, তাইলে কিন্তু জিনিসটা সমাধান হবে না। একটা ব্যাপার হলো কি যে আপনি সেই ব্রিটিশ আমলে যে ব্যুরোক্রেটিক সিস্টেমটা আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এসেছিল, সেটা কিন্তু ওরা নিজেরা তারা তাদের দেশে ফিরে গেছে 47 সালে এবং তারপরে 2017 পর্যন্ত 3 বার তারা তাদের ব্যুরোক্রেটিক রিফর্মস করেছে। আমরা কিন্তু করতে পারিনি এখনো এবং আমাদের এটা করা দরকার, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে সেটা হলো আপনি ওই প্রফেশনালদেরকে যদি যার যার কাজগুলো ভাগ করে দেন, যিনি ফার্মাসিস্ট তাকে কাজ দেন, যিনি ভেটেরিনারি সায়েন্স পড়েছেন তাকে কাজ দেন, এগ্রিকালচারাল সায়েন্টিস্ট তাকে কাজ দেন। এবং এইটা যদি আসে, ওই ভদ্রলোক যেটা একটা হতাশার কথা বললেন, এই হতাশা নামক ব্যাধিটাকে দূর করতে হবে। তাহলে কিন্তু আপনি জনগণের ট্যাক্সের পয়সায় যে স্কিলড ম্যান পাওয়ার তৈরি করছেন, তাকে তখন আপনি রাষ্ট্রের ওই বিনিয়োগ করাটাকে কাজে লাগাতে পারবেন। এবং ভেজালের ব্যাপারে আমার মনে হয় যে এই প্রফেশনালদেরকে প্রচুর পরিমাণে কাজে লাগাতে করতে হবে। স্যার, আপনার এখানে কতজন লোক এই বিষয়ে কথা হচ্ছিল স্যার আমাদের? আমরা বর্তমানে আমাদের যে আইনে যে পদগুলির কথা বলা আছে, একজন চেয়ারম্যান, 4 জন সদস্য, একজন সচিব এবং 5 জন পরিচালক, আমরা টোটাল 11 জন লোক নিয়ে কাজ করছি। তো আমাদের যে সরকারের যে জনবল কাঠামো, বিস্তারিত জনবল কাঠামো, আপনি জানেন যে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে জনবল কাঠামো অনুমোদন হয়। সেটা অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। হয়তো আমরা আশা করছি যে আগামী 2-1 মাসের মধ্যে আমরা জনবল পাবো। সেই জনবল দিলে আমাদের কার্যক্রম, আমরা যে সীমিত সংখ্যক জনবল নিয়ে আমরা এখন প্রচার জনসচেতনমূলক কার্যক্রম, আমাদের ইতিমধ্যে কিন্তু 64টা জেলায় 64টা বিশুদ্ধ খাদ্য আদালত প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনার যে 6টা মেট্রোপলিটন এলাকাতে মেট্রোপলিটন খাদ্য আদালত প্রতিষ্ঠিত হয়েছে, এখানে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমাদের যে সীমিত পর্যায়ে আমাদের যে সার্ভিল্যান্স কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি, যে স্বাস্থ্য অধিদপ্তরের যে স্যানিটারি ইন্সপেক্টররা আছে তাদের থেকে আমরা এবং স্থানীয় সরকার বিভাগের যে স্যানিটারি ইন্সপেক্টর আছে এবং খাদ্য বিভাগের কারিগরি খাদ্য পরিদর্শক আছে যারা কোয়ালিটি কন্ট্রোল বিষয়টা দেখে, তাদের থেকে আমরা 242 জনকে নিয়ে প্রতি জেলায় 1 জন করে আমরা নিরাপদ খাদ্য পরিদর্শক হিসাবে পরিদর্শনের দায়িত্ব দিয়েছি। এবং এরা যেন একদম সায়েন্টিফিক এভিডেন্স বেসড রিস্ক বেসড ফুড ইন্সপেকশন করতে পারে, সেজন্য তাদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি আমরা যারা খাদ্য ব্যবসায়ী আছে, খাদ্য ব্যবসার সাথে যারা জড়িত আছে, তাদেরকেও আমরা এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতেছি। আমরা আগে একটা প্যারাডাইম শিফট হচ্ছে যে আগে ছিল শুধু শাস্তি দেওয়ার, মোবাইল কোর্ট ইত্যাদির মাধ্যমে আমরা শাস্তি দিতাম, জেল জরিমানা ইত্যাদি দেওয়া হতো। এখন আমরা তাদেরকে বলছি যে নিরাপদ খাদ্য বলতে কি বোঝায়, নিরাপদ খাদ্য কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে উৎপাদন করতে হয়, কিভাবে প্রক্রিয়াকরণ করতে হয়, কিভাবে সরবরাহ করতে হয়, কিভাবে মজুত করতে হয়,
সেই বিষয়গুলি আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছি, বিভিন্ন প্রশিক্ষণ ম্যানুয়াল আমরা তৈরি করছি, বিভিন্ন এই যে বিভিন্ন তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেগুলো আছে, কোড অফ প্র্যাকটিস যেগুলো হবে সেগুলি আমরা তৈরি করছি। পাশাপাশি আমরা আইনের কঠোর প্রয়োগেরও ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই, ভোক্তা অধিকার এবং সিটি কর্পোরেশন বা পৌরসভার যে ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের মাধ্যমে আমাদেরও কিছু ডিরেক্টর দিয়ে আমরা বিভিন্ন বাজার পরিদর্শন, মোবাইল কোড ইত্যাদির মাধ্যমে আমরা পরিচালনা করছি। আপনারা জানেন যে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন 2013-তে এই নিরাপদ খাদ্য সংক্রান্ত যেসব অপরাধ আছে, খাদ্য বিরোধী অপরাধ আছে, সেই অপরাধগুলো কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা আছে এবং সুনির্দিষ্ট অপরাধের বর্ণনা দেওয়া আছে। আমাদের আইনে সবচেয়ে কঠোর যে বিষয়টা হচ্ছে যে এখানে অধিকাংশ অপরাধের যে বিচার সাজা সেগুলো হচ্ছে অজামিনযোগ্য এবং এগুলোর একটা নির্ধারিত মাত্রার নিচে কিন্তু শাস্তি আপনি দিতে পারবেন না। এখানে সর্বনিম্ন শাস্তি হইল 1 লক্ষ টাকা জরিমানা এবং সর্বনিম্ন জেল হইল 6 মাসের জেল এবং সর্বোচ্চ পরিমাণ শাস্তি হলো 5 বছরের জেল অথবা 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এছাড়াও কিন্তু আপনার বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য বিশেষ আইনে কিন্তু এই যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন। স্যার আমাদের কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম গোলাম রহমান স্যারের সঙ্গে, ক্যাবের যে সভাপতি, তার বক্তব্যটা শুনবো স্যার, আসলে তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে। আমরা যদি সেই শর্টটি একটু শোনার চেষ্টা করি, তাহলে তার বক্তব্যটা কি ছিল আমাদের কাছে। এটা আর কি দস্তুর মতো একটা অপরাধ মানে আপনার ফৌজদারি অপরাধ। এখন এটা ব্যবসায়ীরা করে লাভের আশায়, এবং এটা আর কি অনেকটা একটা দুরারোগ্য ব্যাধির মতোই আর কি আমাদের দেশে হয়ে গেছে। নিরাপদ খাদ্য আইন কর্তৃপক্ষ যেটি প্রতিষ্ঠিত হয়েছে বছর 2-1 আগে, তবে এখনও সুষ্ঠুভাবে কাজ শুরু করতে পারেনি তাদের সক্ষমতার অভাবে। তারা এই ব্যাপারে আপনার কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত অন্য সংস্থার সহায়তায়, বিশেষ করে লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলি। তারা যদি তাদের যে স্যানিটারি ইন্সপেক্টর এবং অন্যান্য লোকবল আছে, তারা যদি কার্যকরভাবে কাজ করেন তাহলে এটার লাগাম টানাটা সম্ভব। আর মোবাইল কোর্ট এইটাও একটা এফেক্টিভ রোল প্লে করতে পারে। আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটা আমরা নিতে চাই। একটু দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে আমাদের কাছে প্রশ্নটি করবেন, আমাদের হাতে সময় আর বেশি নেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল সরকার। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্নটি হলো, এই বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য এত কিছু করতেছে, কিন্তু আমরা যে ভেজাল খাবার খাইতেছি এটা নতুন না, দীর্ঘ যাবৎ খাই আসতেছি। তো এই ভেজাল খাবার খাইতে গেতে যদি আমরাই না বাঁচি, তাহলে এই ডিজিটাল বাংলাদেশ কাদের জন্য করতেছে? আপনাকে ধন্যবাদ স্যার। আমাদের হাতে সময় আছে সব মিলে 1 মিনিটের মতো, 30 সেকেন্ড করে আমরা একটু পে অফ টানতে চাই স্যার। আসলে আপনার কাছে শুরু করতে চাই। আমরা ভেজাল খাদ্যের ব্যাপারে অসাধু ব্যবসায়ীদেরকে যেমন দমন করতে হবে, একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের ছাড়া যারা নাকি অজ্ঞানতাবশত খাদ্যে ভেজাল মেশায়, তারা হয়তো জানেও না যে কি ক্ষতি হবে বা কোনটা করা উচিত, তাদেরকে যেমন শিক্ষিত করা দরকার। আর একই সঙ্গে আমাদের ভোক্তাদেরকেও সতর্ক হওয়া দরকার যে বিকল্পগুলো, নিরাপদ বিকল্পগুলো। স্যার আপনাকে দিয়ে শেষ করব। আপনার নিরাপদ খাদ্য যে বাস্তবায়নে, যে নিরাপদ খাদ্য প্রাপ্তির যে অধিকার সেটা নিশ্চিতকরণে আমার মনে হয় যে সবাইকে সচেতন হতে হবে এবং সবার সচেতনদের নিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা অচিরেই বাংলাদেশকে একটা নিরাপদ খাদ্যের নিশ্চিত করতে আমরা সক্ষম হব সকল মানুষের জন্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ কথা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে খাদ্যে ভেজাল দেওয়া কিন্তু নীরব গণহত্যার মতো অপরাধ। যারা করছেন তারা সাবধান হয়ে যান, কারণ একটি প্রজন্মকে আপনার ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। থাকবেন নিউজ 24-এর সঙ্গে, দেখবেন টিম আন্ডারকভার লাইভ।